নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তের দ্বিতীয় অধ্যায় দৈবাস্ত্র। আজ সপ্তম পর্ব। এই দুঃসাহসিক অভিযান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। শুরু করি। 7 পরবর্তী 2 দিন চন্দ্রগুপ্তরা সামান্যই পথ চলল। তারা প্রত্যেকেই নৈশ অভিযানের ফলে ক্লান্ত, তাই পরবর্তী 2 দিন তারা কম পথ চলে বিশ্রাম নিল বেশি। তৃতীয় দিন ভোরে পাহারায় ছিল আদিত্য। পূর্বের আকাশে সবে আলো ধরতে শুরু করেছে। একসময়ে হঠাৎ অদূরে একাধিক ঘোড়ার খুরের ধ্বনি শুনতে পেল। শব্দ তাদের দিকেই এগিয়ে আসছে। সচকিত হয়ে পড়ল আদিত্য। ঘুম থেকে ডেকে তুলল তার সঙ্গীদের, কিন্তু তারা অস্ত্র নিয়ে প্রস্তুত হওয়ার আগেই একদল সশস্ত্র ঘোড়সওয়ার তাদের ঘিরে ধরল। অস্ত্র নেওয়ার আগেই তাদের গলায় তরবারির স্পর্শ অনুভব করল চন্দ্রগুপ্ত ও তার সঙ্গীরা। তাদের বেশ দেখেই বোঝা যায় এরা দস্যু। পথিক ও বণিকদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করে এরা। এক দস্যু খুব ধীরে ঘোড়া থেকে নেমে তাদের দিকে এগিয়ে এলো। বিশাল বলিষ্ঠদেহী এক পুরুষ, অনাবৃত বাহুতে বহু ক্ষতচিহ্ন তার যুদ্ধ অভিজ্ঞতার সাক্ষী। সম্ভবত সেই এই দলের দলপতি। সে বলল, অস্ত্রর দিকে হাত বাড়ালে ধড় থেকে মাথা আলাদা করে দেব। আশা করি এই কচি বয়সে তোমরা মরতে চাও না। চন্দ্রগুপ্ত শান্ত ভঙ্গিতে বলল, আমরা তক্ষশিলার ছাত্র, আমাদের কাছে মূল্যবান কিছুই নেই। আমাদের লুণ্ঠন করে কোনো লাভ নেই। ঘোড়াগুলো আছে, কিন্তু তোমাদের ঘোড়া আমাদের থেকে উত্তম প্রজাতির ও তেজি। চন্দ্রগুপ্তর কথায় হো হো করে হেসে উঠল দস্যু নেতা। হাসি থামিয়ে বলল, আমি সব জানি যে তোমরা কারা এবং কি উদ্দেশ্যে এত দূর এসেছ। আমার যা প্রয়োজন তা তোমাদের কাছেই আছে। মানচিত্র দাও। লোকটার কথায় চমকে উঠল ওরা। এই দস্যু জানে ওদের অভিযানের উদ্দেশ্য, মানচিত্রর কথাও তাদের জানা। জীবসিদ্ধি প্রশ্ন করল, তোমরাই কি রাস্তায় সেতুর দড়ি কেটে দিয়েছিলে? দস্যু নেতা কৌতূহলী চোখে জীবসিদ্ধির দিকে তাকিয়ে বলল, বাহ, তুমি বুঝতে পেরেছিলে যে সেতু নিজে থেকে ছিঁড়ে যায়নি। বেশ বুদ্ধিমান তো তুমি ছোকরা। তা ঠিকই আন্দাজ করেছ। আমরাই তোমাদের দেরি করে দিতে ওটা করেছিলাম, যাতে আমরা কিছুটা এগিয়ে গিয়ে সুবিধা মতো জায়গায় তোমাদের জন্য অপেক্ষা করতে পারি। 2 দিন পূর্বেই তোমাদের ওপর আক্রমণ করতাম, কিন্তু তোমরা ধরা পড়ে গেলে ওই নরখাদকদের হাতে। যাই হোক, মানচিত্রটা দাও এবার। কখনো না, শশাঙ্ক চিৎকার করে ওঠে। দস্যুপতি এবার তার দিকে তাকিয়ে বলে, তোমরা নিজে থেকে না দিলে তোমাদের মৃতদেহ খুঁজে মানচিত্রটা বের করতে খানিকটা সময় যাবে আর কি। তবে তোমাদের আমাকে এই মানচিত্র অন্তত কৃতজ্ঞতা স্বরূপ দিয়ে দেওয়া উচিত। কিসের কৃতজ্ঞতা? কিসের কথা বলছো? তোমাদের প্রাণ বাঁচানোর জন্য। নরখাদকদের দল তো তোমাদের ধরেই ফেলেছিল আর একটু হলে। আমরা সঠিক সময়ে গাছের আড়াল থেকে তীর বর্ষণ করে ওই জঙ্গলিগুলোকে তোমাদের পিছু ধাওয়া করা থেকে নিরস্ত করি। না হলে এতক্ষণে ওই রাক্ষসরা তোমাদের খেয়ে হজম করে ফেলত। ওই মানচিত্রের জন্যেই তোমাদের সে যাত্রা বাঁচিয়েছিলাম। চন্দ্রগুপ্ত বলল, ওই মানচিত্রর নির্দিষ্ট স্থানে তুমি কি ভেবেছ কোনো গুপ্তধন পাবে, রত্ন পাবে? সেসব কিছুই নেই। আমি জানি এই মানচিত্র কিসের। আমায় বেশি শেখাতে এসো না বালক। আমি ওই দৈবাস্ত্র চাই। ওই অস্ত্র হাতে নিয়ে আমি হব অপরাজেয়। এই গোটা রাজ্য আমার বশ্যতা স্বীকার করবে। আমি হব এখানকার অধিপতি। কিন্তু মানচিত্র দিয়ে দিলে যে তুমি আমাদের প্রাণে মারবে না, তার নিশ্চয়তা কি? কাঁধ ঝাঁকিয়ে দস্যু উত্তর দিল,
নেই, কিন্তু না দিলে যে তোমাদের প্রাণটা যাবে সেটা নিশ্চিত বলতে পারি। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বেশ, আমরা তোমাকে মানচিত্র দেব। এমনিতেই এই অভিযান আমাদের জন্যে অত্যধিক কঠিন বলে প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। আমরা ফিরে যাব বিশ্ববিদ্যালয়ে, তাই আমাদের ঘোড়া ছেড়ে দাও আমাদের জন্যে। দস্যু কিছুক্ষণ ভেবে বলল, বেশ, তাই হোক, কিন্তু যদি তোমাদের আবারও ওই পথে আসতে দেখি তবে তোমাদের আমি নির্দয়ভাবে হত্যা করব। এবার মানচিত্র আমায় দাও এবং নিজেদের প্রাণ রক্ষা করো। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ চুপ করে থেকে শশাঙ্কর উদ্দেশ্যে বলল, মানচিত্র ওকে দিয়ে দাও ভ্রাতা। শশাঙ্ক দাঁতে দাঁত চেপে বলে উঠল, এ তুমি কি বলছো চন্দ্র? গোটা দেশের ভবিষ্যৎ আমাদের অভিযানের ওপর নির্ভর করে আছে। আদিত্য শশাঙ্কর কথার সমর্থন করে বলল, হ্যাঁ, প্রাণ থাকতে এই মানচিত্র আমরা দেব না। চন্দ্রগুপ্ত এইবার দৃঢ় কণ্ঠে বলল, মানচিত্র ওকে দিয়ে দাও শশাঙ্ক। জীবসিদ্ধি বলল, চন্দ্র যা বলছে তাই করো শশাঙ্ক। জীবসিদ্ধি, তুমিও? অক্ষয় বলল, আমি চন্দ্রগুপ্তর ওপর ভরসা রাখি। এমনিতেও ও না থাকলে আমরা এত দূর আসতেই পারতাম না, তাই ওর কথা আমাদের শোনা উচিত ভ্রাতা। তার কথার সমর্থন জানালো পুরুষ দত্ত। কিছুক্ষণ সঙ্গীদের মুখের দিকে চেয়ে রইল শশাঙ্ক। চন্দ্রগুপ্তর মুখে দৃঢ়তা ফুটে আছে, তার চোখের দৃষ্টিতে এক আশ্চর্য আশ্বাস যেন দেখতে পেল শশাঙ্ক। দৃষ্টির মাধ্যমে যেন চন্দ্রগুপ্ত তাকে বলছে, আস্থা রাখো, আমার উপর আস্থা রাখো। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের কটিবন্ধ থেকে প্রাচীন একখণ্ড ভূর্জপত্র বের করে এনে সেটা বাড়িয়ে দিল দস্যু নেতার দিকে। দস্যু নেতা মানচিত্র নিয়ে তা খুলে একবার পরীক্ষা করে নিল। এক মুহূর্তের জন্যে তার কপালে ভাঁজ পড়ল, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের কোণে হাসি ফুটল। বলল, বেশ, এবারের মতো তোমাদের প্রাণ ভিক্ষা দিলাম। ফিরে যাও নিজেদের বিদ্যালয়ে। এই অভিযান তোমাদের আয়ত্তের বাইরে, কিন্তু মনে থাকে যেন, আমাদের পিছু নিলে বা কোনো চালাকির চেষ্টা করলেই নিশ্চিত মৃত্যু। চন্দ্রগুপ্ত বলল, আমরা কথা দিচ্ছি যে আমরা অন্য পথ ধরব। মানচিত্রর পথে আমরা আর এগোব না। দস্যুরা যে যার নিজের ঘোড়ায় চড়ে বসল। দলপতি বলল, তোমাদের ঘোড়া রেখে গেলাম, ফিরে যাও। চন্দ্রগুপ্ত প্রশ্ন করল, একটা প্রশ্ন করতে পারি? ইচ্ছে তো নেই তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার, তবুও শুনি। মানচিত্রর কথা তুমি জানলে কিভাবে? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবারও হো হো করে হেসে উঠল দস্যু নেতা। ঘোড়া ছুটিয়ে দেওয়ার আগে শুধু বলল, দেওয়ালেরও কান আছে। ধুলো উড়িয়ে মানচিত্রর নির্দিষ্ট পথের অভিমুখে ঘোড়া ছুটিয়ে দিল প্রায় 20 জনের দস্যু দল। চন্দ্রগুপ্ত ও তার সঙ্গীরা দাঁড়িয়ে তাদের গমন পথের দিকে অসহায়ভাবে চেয়ে রইল শুধু। জীবসিদ্ধি প্রথম কথা বলল, দস্যুটার শেষ কথাটার মানে কি? কেউ আমাদের কথা শুনেছিল নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে। পুরুষ দত্ত বলল, আমি অনুমান করতে পারি এ কার কাজ। একজনই তো আছে যে সর্বদা আমাদের উপর নজর রাখে বিশ্ববিদ্যালয়ে। আমি নিশ্চিত আমাদের অভিযান বিফল করতে এই দস্যুকে আমাদের খবর আচার্য শঙ্কুমণি দিয়েছে। ওর লোক তক্ষশিলার সর্বত্র আছে, এ ওরই কাজ। চন্দ্রগুপ্ত বলল, সব কিছু না জেনে এই কথা নিশ্চিতভাবে বলা চলে না ভ্রাতা। অক্ষয় প্রশ্ন করল, কিন্তু এবার আমরা কি করব চন্দ্রগুপ্ত? খালি হাতে ফিরে যাব বিশ্ববিদ্যালয়ে? এই পরাজয় যে বড় লজ্জার। চন্দ্রগুপ্ত একবার জীবসিদ্ধির দিকে চকিতে তাকিয়ে নিয়ে ঘাড় নেড়ে উত্তর দিল, না অক্ষয়, আমরা ফিরছি না। আমরা আমাদের অভিযান সফল করব, চন্দ্রহাস উদ্ধার করব। আদিত্য বলল, কিন্তু কিভাবে? মানচিত্র ছাড়া আমরা কিভাবে পথে এগোব? মানচিত্র আমাদের কাছে আছে আদিত্য।
শশাঙ্ক অধৈর্য ভঙ্গিতে বলল, আছে? কি বলছো তুমি চন্দ্রগুপ্ত? একটু আগে তোমারই নির্দেশে আমি মানচিত্র ওই শয়তানটার হাতে তুলে দিয়েছি। কোথায় আছে আমাদের কাছে মানচিত্র? চন্দ্রগুপ্ত মৃদু হেসে তার সঙ্গীদের দিকে ফিরল। নিজের মাথায় দুবার তর্জনী ঠুকে উত্তর দিল, এইখানে 8। অর্থাৎ? বিস্মিত সুরে জিজ্ঞেস করল শশাঙ্ক। উত্তরে চন্দ্রগুপ্ত হেসে বলল, ওই মানচিত্র আমি নিজের মস্তিষ্কে বসিয়ে নিয়েছি। শুধু আমি নই, জীবসিদ্ধিও তাই করেছে। মানচিত্র না থাকলেও আমরা সহজেই পথ নির্দেশ করতে পারব। কিন্তু এ কাজ তোমরা কখন করলে? উত্তর জীবসিদ্ধি দিল। আমাদের যাত্রা শুরুর পরপরই যে ভাঙা সেতুর সম্মুখে আমরা এসে পড়েছিলাম তার কথা নিশ্চয়ই স্মরণে আছে। আমি ও চন্দ্রগুপ্ত লক্ষ্য করেছিলাম যে ওই সেতু কেউ ইচ্ছে করে ছিঁড়ে দিয়েছিল। তাছাড়া রাত্রি প্রহরার সময়ে বা জঙ্গলে খাদ্য জোগাড় করতে গিয়ে আমরা মাঝে মাঝেই অন্য কোনো দলের আগুন জ্বালানোর চিহ্ন দেখতে পেতাম। তার ফলে আমাদের সন্দেহ হয়েছিল যে কোনো একটি দল আমাদের নজরে রাখছে। তার কথা শেষ করল চন্দ্রগুপ্ত। আমাদের উপর নজর রাখার বা আমাদের গতিরোধ করার একটি উদ্দেশ্য থাকতে পারে যে অন্য কেউ আমাদের উদ্দেশ্য জানে, তারা শুধু সঠিক সুযোগের অপেক্ষায় আছে। তাই মানচিত্র চুরি হওয়ার সম্ভাবনা মাথায় রেখে সতর্কতা হিসেবে আমরা দুজন গত কয়েকদিনের চেষ্টায় মানচিত্র মনে রাখতে সক্ষম হয়েছি। অতএব মানচিত্র ছাড়াও আমরা সহজেই আমাদের অভীষ্টের দিকে এগিয়ে যেতে পারব। এ তো অতি উত্তম প্রস্তাব। আমি জানতাম চন্দ্রগুপ্ত কিছু একটা উপায় ঠিকই করবে। পুরুষদত্ত বলে উঠল, কিন্তু অক্ষয় চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু তাতেই বা লাভ কি? এই দস্যুরা আমাদের অনেক আগেই চন্দ্রহাস অবধি পৌঁছে যাবে। তাদের ঘোড়া আমাদের থেকে দ্রুতগামী, আর তারা সংখ্যায় অনেকজন। সম্মুখ সমরে আমরা কখনোই পেরে উঠব না। চন্দ্রগুপ্ত এগিয়ে গিয়ে অক্ষয়ের কাঁধে হাত রেখে বলল, এখনই নিরাশ হইও না ভ্রাতা। মাত্র 20 জন দস্যুকে দেখে হার মেনে নিলে চলবে কি করে? নন্দর 20 লক্ষ পদাতিক সৈন্য, 20,000 অশ্বারোহী, 2,000 রথ, 3,000 হস্তির সৈন্যবাহিনীর সামনে তবে আমরা কি করে জিতব ভ্রাতা? চিন্তা নেই, আমরাই সেই দৈবাস্ত্র অবধি আগে পৌঁছাব। কিন্তু কিভাবে? চন্দ্রগুপ্ত আরও একবার হেসে বলল, আমি আর জীবসিদ্ধি বাড়তি সতর্কতা হিসেবে আরও একটা কাজ করেছি। আমরা মানচিত্রে কিছু পরিবর্তন করেছি। ওই মানচিত্র সঠিক নয়। ওতে নির্দিষ্ট পথে চললে দস্যুরা কোনো দিনই সঠিক স্থানে পৌঁছতে পারবে না। ওরা আর কয়েক যোজন পর থেকেই ভুল পথ ধরবে। কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। তারপর উৎফুল্লভাবে 2 বাহু আকাশে প্রসারিত করে চিৎকার করে উঠল আদিত্য, জয় হোক, জয় মুরাপুত্র চন্দ্রগুপ্তর জয়। আজ থেকে তুমি হলে আমাদের দলপতি, আমাদের নেতা। তার হর্ষে যোগ দিল অন্যরা। প্রত্যেকেই এক সুরে বলে উঠল, জয় চন্দ্রগুপ্তের জয়। চন্দ্রগুপ্ত হাত তুলে তার সঙ্গীদের শান্ত হওয়ার ইঙ্গিত করে বলল, ভ্রাতাগণ, এখনই বিজয়োল্লাসের সময় আসেনি। মনে আছে আচার্য সবসময় কি বলেন? বিজয়ের পূর্বেই বিজয়োল্লাস যারা করে তারা মূর্খ। এই আনন্দ আমরা সবাই একসঙ্গে পালন করব যখন দৈব অসি চন্দ্রহাস আমাদের হাতে থাকবে। জীবসিদ্ধি তাকে সমর্থন করে বলল, হ্যাঁ, আজকে আমরা আর পথ চলব না, কারণ আমরা সত্যিই অভিযান থেকে বিরত থাকছি কিনা তা নিশ্চিত করতে হয়তো দস্যু দলের কেউ ফিরে আসতে পারে। সেক্ষেত্রে তারা যদি দেখে যে আমরা তাদের পিছু পিছু চলছি, তবে আমাদের ওরা হত্যা করবে। ঠিক, বরং অপেক্ষা করা যাক। ওরা একদিনে ওই কয়েক যোজন পথ পেরিয়ে ভুল পথে চালিত হলে আমরা আমাদের যাত্রা শুরু করব। ওদের থেকে কিছুটা তফাতে থাকতে হবে আমাদের।
চন্দ্রগুপ্তর প্রস্তাবে সকলেই সম্মতি জানালো। সেই দিন সন্ধ্যায় জীবসিদ্ধিকে একা আগুনের পাশে বসে থাকতে দেখে চন্দ্রগুপ্ত এসে তার পাশে বসল। জীবসিদ্ধিকে চন্দ্রগুপ্ত বড়ই স্নেহ করে। তার এই গুরুভ্রাতাটি অত্যন্ত লাজুক প্রকৃতির, কিন্তু সদা সতর্ক এবং বুদ্ধিমান। তারই মতো আচার্য চাণক্যর প্রতি তার অসীম শ্রদ্ধা। যদিও বাকিরাও এর ব্যতিক্রম নয়। চাণক্য খুব বেছে বেছে এই 6 ছাত্রকে নিজের শিষ্য করেছিলেন। 9. কি ভাবছ জীবসিদ্ধি? জীবসিদ্ধি চন্দ্রগুপ্তর দিকে না তাকিয়েই উত্তর দিল, দস্যুরা মানচিত্রর খোঁজ কি সত্যিই আচার্য শকুনির থেকে পেয়েছে? কিন্তু সেই তরবারি দস্যুর হাতে তুলে দিয়ে তার লাভ কি? লাভ কিছু নেই, কিন্তু তিনি যে প্রকৃতির মানুষ তাতে তিনি আমাদের ও আচার্য চাণক্যর উদ্দেশ্য সফল হতে বাধা দিতে সব কিছুই করতে পারেন। চন্দ্র, আশা রাখি ওই দস্যুদের সঙ্গে আমাদের আর দেখা হবে না, কিন্তু যদি আগামীতে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয় তখন কি উপায়ে আমরা তাদের মতো 20 জন দুর্ধর্ষ যোদ্ধাকে পরাজিত করব? চন্দ্রগুপ্ত এর উত্তর দিতে পারল না, কারণ এর উত্তর তার জানা নেই। আরও কয়েকদিন চলার পর বহু দুর্গম পথ পেরিয়ে অবশেষে একটি গুহা মুখে এসে থামল চন্দ্রগুপ্তরা। মানচিত্রর নির্দিষ্ট পথ এখানেই শেষ হয়েছে, অর্থাৎ এই গুহার ভেতরেই বহু যুগ ধরে অপেক্ষায় আছে স্বয়ং দশানন রাবণের তরবারি চন্দ্রহাস। এইবার এর ভেতরেই কি আমরা পাব আমাদের দৈবাস্ত্র? পুরুষদত্ত প্রশ্ন করল। উত্তর শশাঙ্ক দিল, আমার মনে হয় না সেটা এতটা সহজ হবে। মানচিত্র এখানে শেষ হয়েছে, কিন্তু মানচিত্রর পেছনে লেখা কথাগুলো মনে করো। আমি নিশ্চিত এটা কোনো ধাঁধা যা আমাদের আগে সমাধান করতে হবে। কি যেন লেখা ছিল তাতে? উত্তর চন্দ্রগুপ্ত দিল, 2 চন্দ্রের নিচে চন্দ্র আছে শম্ভুর, না পেলে পথ উত্তর দেবে কম্বুর। এর মানে কি জানি না, হয়তো ভেতরে গেলে উত্তর খুঁজে পাব। ঘোড়া বেঁধে গুহার মুখে এসে দাঁড়ালো তারা 6 জন। গুহার মুখে কিছুটা আলো ঢুকলেও ভেতরে দেখা যাচ্ছে নিশ্ছিদ্র অন্ধকার। আলোর ব্যবস্থা করে ভেতরে প্রবেশ করতে হবে, মশাল বানাতে হবে আগে, শশাঙ্ক বলল। চন্দ্রগুপ্ত তার কথায় সায় দিয়ে বলল, শুধু তাই নয়, চিহ্ন রেখে এগোতে হবে, যাতে গুহার মাঝে পথ হারিয়ে ফেললেও সেই চিহ্ন ধরে ধরে আমরা গুহা মুখে ফিরে আসতে পারি। জ্বলন্ত মশাল হাতে গুহায় প্রবেশ করল ওরা 6 জন। গুহা সংকীর্ণ, তাই এক এক করে সারিতে এগোতে হচ্ছিল ওদের, কিন্তু বেশ কিছুটা এগোনোর পর গুহা চওড়া হতে শুরু করল। সব শেষে তারা এসে পড়ল একটি জলাশয়ের সম্মুখে। গুহার ওপরে একটি অর্ধচন্দ্রাকার ফাঁক, তা থেকে আলো এসে জায়গাটা আলোকিত করে রেখেছে। এখানে আর মশালের দরকার ছিল না। ওই ফাঁক থেকেই বৃষ্টির জল ভেতরে প্রবেশ করে পাথরের এই গুহার মধ্যে সৃষ্টি হয়েছে এই প্রাচীন জলাশয়ের। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ ওপরের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। অক্ষয় তাকে প্রশ্ন করল, কি দেখছো আকাশের দিকে মিত্র? চন্দ্রগুপ্ত আকাশের থেকে চোখ না সরিয়েই বলল, বোধহয় মানচিত্রর লেখা কথাগুলোর প্রথম পংক্তির সমাধান পেয়েছি। সে কি, কিভাবে? চন্দ্রগুপ্ত ফাটলটার দিকে ইঙ্গিত করল। আকাশে থাকে চাঁদ, প্রথম চন্দ্র, তার নিচে ওই গুহার অর্ধচন্দ্রাকার ফাটল, ওটা দ্বিতীয় চন্দ্র, অর্থাৎ এই ফাটলের নিচেই আছে তৃতীয় চন্দ্র, শম্ভু, অর্থাৎ শিবের চন্দ্র, চন্দ্রহাস। জীবসিদ্ধি বলল, কিন্তু নিচে তো এই জলাশয়, তবে কি? তার অনুক্ত প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত বলল, হ্যাঁ, আমি নিশ্চিত
জলের অতলে লুকোনো আছে সেই দৈব তরবারি। নিজের অঙ্গবস্ত্র খুলতে খুলতে শশাঙ্ক বলল, তবে আর বিলম্ব কিসের? চলো এখনই জলে ডুব দিয়ে তুলে আনি সেই চমৎকার অসি। চন্দ্রগুপ্ত বলল, কিন্তু দ্বিতীয় পংক্তির উত্তর যে পাওয়া গেল না। সে দেখা যাবে, আগে চলো জলের নিচটা পরীক্ষা করে আসি। তুমি সঙ্গে আসছো তো ভ্রাতা চন্দ্রগুপ্ত? হ্যাঁ, নিশ্চয়ই, আমিও যাব বলে অক্ষয়ও অঙ্গবস্ত্র ছুড়ে দিল একদিকে। চন্দ্রগুপ্ত, শশাঙ্ক ও অক্ষয় ঝাঁপিয়ে পড়ল জলাশয়ের শীতল জলে। বেশ কিছুক্ষণের জন্যে তারা ডুবে রইল জলের নিচে। তারা প্রত্যেকেই সন্তরণে প্রশিক্ষিত, তাই জলাশয়ের ধারে অপেক্ষারত অন্য 3 মিত্র তাদের নিয়ে চিন্তিত ছিল না। কিছুক্ষণ বাদে সবার আগে ওপরে ভেসে উঠল শশাঙ্ক। তাকে দেখেই আদিত্য চিৎকার করে জিজ্ঞেস করল, পেয়েছ? দম নিয়ে উত্তর দিল শশাঙ্ক, হ্যাঁ, জলের নিচেই তরবারি রয়েছে, আমরা খুঁজে পেয়েছি ভ্রাতারা, আমরা পেরেছি। কিছুক্ষণ বাদেই ভেসে উঠল অক্ষয় এবং সব শেষে চন্দ্রগুপ্ত। প্রত্যেকেই খুশি হলেও চন্দ্রগুপ্তকে খুব একটা খুশি মনে হলো না। সে চিন্তিত ভঙ্গিতে উঠে এলো। তাকে দেখে আদিত্য তার কাঁধে ভারী হাতের একটা আঘাত করে বলল, কি ব্যাপার, আমাদের অধিনায়কের মুখ অন্ধকার কেন? হ্যাঁ চন্দ্রগুপ্ত, তুমি কি খুশি হওনি? তোমার নেতৃত্ব ছাড়া এই অভিযান কখনোই সফল হতো না। চন্দ্রগুপ্ত নিজের ভেজা কেশ মুখের ওপর থেকে সরিয়ে বলল, সফল এখনো হইনি মিত্র। চন্দ্রহাস আমরা খুঁজে পেয়েছি বটে, কিন্তু তা ওই জলাশয় থেকে তুলে আনা যে অসম্ভব। জীবসিদ্ধি জিজ্ঞেস করল, কেন? চন্দ্রগুপ্ত উত্তর দিল, ওই তরবারি এতটাই গভীরে আছে যে কেউই একদমে সেটা অবধি পৌঁছে আবার জলের ওপর উঠে আসতে পারবে না। যেই সেটা আনতে যাবে তাকে মাঝ পথ থেকে ফিরে আসতে হবে। যদি বা পৌঁছানো যায় তরবারি অবধি, কখনোই সেটা নিয়ে উঠে আসা যাবে না। শ্বাস ফুরিয়ে জলের নিচেই তার সলিল সমাধি হবে। সমস্যাটা উপলব্ধি করতে পেরে নিমেষে হতাশা নেমে এলো সবার মধ্যে। শশাঙ্ক আর অক্ষয় জলের নিচে তরবারির দেখা পেয়ে এতটাই আনন্দিত হয়ে গিয়েছিল যে এই বাস্তব সমস্যার কথাটা তাদের তখন মাথায় আসেনি। চন্দ্রগুপ্তর কথায় তারা উপলব্ধি করল, সত্যি এক ডুবে ওই তরবারি জলের গভীর থেকে তুলে আনা অসম্ভব। তাহলে উপায়? পুরুষ দত্তর প্রশ্নে চন্দ্রগুপ্ত বলল, জানি না। 10। কিছুক্ষণ প্রত্যেকেই জলাশয়ের দিকে চেয়ে মনমরা হয়ে বসে রইল। দিনের 3য় প্রহর শুরু হয়েছে। আলো আর বেশিক্ষণ থাকবে না। লক্ষ্যের এত কাছে পৌঁছে এরকম একটা বাধার সম্মুখীন হতে হবে এটা তারা ভাবতেও পারেনি। এ যেন হাতের কাছে থেকেও নেই। হঠাৎই জীবসিদ্ধি বলল, আচ্ছা, ওই মানচিত্রর 2য় পংক্তিটায় হয়তো এর উপায় লেখা আছে। কি যেন ছিল সেটা? শশাঙ্কর প্রশ্নের উত্তরে জীবসিদ্ধি আরও একবার বলল, না পেলে পথ, উত্তর দেবে কম্বুর। এর মানে কি? কম্বুর মানে তো ওই এক প্রকার জলজ প্রাণী। পুরুষ দত্ত বলল, শঙ্খ, কিন্তু সে তো সমুদ্রে থাকে শুনেছি। এই জলাশয়ে নিশ্চয়ই শঙ্খ পাওয়া যায় না। হঠাৎ অক্ষয় লাফিয়ে উঠল, শঙ্খ? কি বললে? শঙ্খ, তাই না? আরে এই তো এখানে শঙ্খ আছে। কই কই? অক্ষয় ছুটে গিয়ে গুহার পাথরের একটি ফাঁক থেকে 2খানি বড় শঙ্খ বের করে আনল। বলল, তোমরা 3 জন যখন জলে ডুব দিয়েছিলে তখন আমি এই গুহার আশপাশ ঘুরে দেখছিলাম। তখনই এই দুটো এখানে রাখা দেখেছিলাম। তখন এই দুটো দেখে কিছু মনে হয়নি, কিন্তু এখন তোমাদের কথায় মনে হচ্ছে এই দুটো এখানে লুকিয়ে রাখার বিশেষ কোনো কারণ আছে। দেখি শঙ্খ দুটো। হাত বাড়িয়ে শঙ্খ দুটো অক্ষয়ের হাত থেকে নিল শশাঙ্ক। ওতে ধুলো পড়ে মলিন হয়েছিল। জলাশয়ের জলে ধুয়ে
অঙ্গবস্ত্র দিয়ে খানিকটা ঘষতে সেটা পরিষ্কার হলো। ভালো করে সেটা পরীক্ষা করে হতাশ ভঙ্গিতে শশাঙ্ক বলল, না, কিছুই নেই। আশা করেছিলাম হয়তো এতে খোদাই করা কোনো লেখা থাকবে, কিন্তু সেরকম কিছুই এতে নেই। নিতান্ত সাধারণ শঙ্খ দুখানি, বাজিয়ে দেখো। পুরুষ দত্তর কথায় সবাই তার দিকে চাইল। সে সবার মুখের দিকে দৃষ্টিপাত করে কাঁধ ঝাঁকিয়ে বলল, আহা, আরে বাবা, বাজিয়ে দেখতে আপত্তি কি? হয়তো এটাই রহস্যের সমাধান। শঙ্খ থেকে উত্তর হয়তো ওটা বাজালে আসবে। মন্দ বুদ্ধির মতো কথা বলো না পুরুষ দত্ত, শঙ্খ বাজিয়ে কি হবে? আরে চেষ্টা করতে আপত্তি কি? খানিকটা ইতস্তত করে শঙ্খ মুখের কাছে তুলে শশাঙ্ক তাতে জোরে ফুঁ দিল। তার থেকে সুন্দর শঙ্খধ্বনি নির্গত হলো বটে, কিন্তু ওই অবধি। দ্বিতীয় শঙ্খ বাজিয়েও কোনো ফল হলো না। তাতে পুরুষ দত্ত বিমর্ষ হয়ে পড়ায় জীবসিদ্ধি হেসে বলল, আরে ভ্রাতা পুরুষ দত্ত, তুমি কি সত্যিই ভেবেছিলে যে শঙ্খ বাজানো জাদু বলে জলাশয়ের জল দুভাগ হয়ে আমাদের পথ করে দেবে? প্রত্যেকেই হেসে উঠল এ কথায়। সলজ্জ মুখে পুরুষ দত্ত চুপ করে বসে রইল। সে বরাবরই তার মিত্রদের মধ্যে সবচেয়ে কল্পনাপ্রবণ। মুখে স্বীকার না করলেও সে মনে মনে এরকমই কিছু একটা অলৌকিক কাণ্ড ঘটবে বলে আশা করেছিল। একবার আমায় দাও দেখি। আদিত্য নিজের জায়গা থেকে না উঠেই হাত বাড়ালো। শশাঙ্ক বিরক্ত হয়ে বলল, তুমি আবার আলাদা করে কি দেখবে ভ্রাতা? আমি তো বললামই যে এই দুটো কোনো কাজের নয়, কিছুই লেখা টেখা নেই এতে। আহা, তবুও একবার দেখি না, দাও দেখি এদিকে। শশাঙ্ক নিজের জায়গা থেকে গাত্রোত্থান না করেই তাচ্ছিল্য ভরে একটি শঙ্খ ছুঁড়ে দিল আদিত্যর দিকে, কিন্তু আদিত্য সেটা ধরতে পারল না এবং শঙ্খটি গিয়ে পড়ল জলাশয়ের জলে। ছলাৎ শব্দ করে সেটা ডুবে গেল জলে। আরে, এ কি করলে? দিলে তো ফেলে। তোমার কি বুদ্ধি একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে শশাঙ্ক? আমায় কেন দোষ দিচ্ছ? মুদগার তুলে তুলে তুমি স্থূল হয়ে গিয়েছ। সামান্য একটি বস্তু ছুঁড়ে দিলেও তা তোমার হাত ফসকায়। দুই মিত্রর বিবাদ আরও কিছুক্ষণ চলত যদি না মাঝপথে জীবসিদ্ধি তাদের থামিয়ে বলতো, আচ্ছা আচ্ছা, হয়েছে। এই দুশ্চিন্তার মাঝে এ কেমন বালখিল্যপনা তোমাদের! আর ওই দেখো, শঙ্খটা আবার ভেসে উঠেছে। আর বিবাদ করে কাজ নেই, যাও আদিত্য, ওটা তুলে নাও গিয়ে। কিন্তু আদিত্য ওঠার আগেই হঠাৎ ছুটে গিয়ে শঙ্খ তুলে নিল চন্দ্রগুপ্ত। শঙ্খটা নিয়ে হাতে তুলে সে মূর্তিবৎ দাঁড়িয়ে রইল হাঁটু অবধি জলে। শশাঙ্ক জিজ্ঞেস করল, কি হলো চন্দ্র, কি ভাবছ? চন্দ্রগুপ্ত তার দিকে ফিরে প্রশ্ন করল, শঙ্খ কেন ভেসে ওঠে বলতে পারো? এর অতি সহজ ব্যাখ্যা আছে, তুমি জানো না? শঙ্খর ভেতরে বাতাস ঢুকে থাকে, যেহেতু বাতাস জলের চেয়ে হালকা, তাই তা ভেসে ওঠে। ঠিক ঠিক ঠিক, হঠাৎই চিৎকার করে লাফিয়ে উঠল চন্দ্রগুপ্ত। তাকে এরকম উৎফুল্ল হতে দেখে বিস্মিত হয়ে একে অন্যের মুখ চাওয়াচাই করল বাকিরা। চন্দ্রগুপ্ত এরপর ছুটে এসে শশাঙ্কর হাত থেকে দ্বিতীয় শঙ্খ নিয়ে দুটো শঙ্খ নিজের কটিবন্ধর সঙ্গে বেঁধে নিল। তারপর নিজের কোমরে একটি দড়ি বাঁধতে বাঁধতে বলল, উত্তর পেয়েছি ভ্রাতারা, আমাদের সমস্যার সমাধান তো এই দুটো শঙ্খের মধ্যেই আছে। চন্দ্র, তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটল শেষে? কি বলছো তার এক বর্ণ যে আমাদের বোধগম্য হচ্ছে না। চন্দ্রগুপ্ত নিজের কোমরে দড়ি বেঁধে দড়ির অপর প্রান্ত শশাঙ্কর হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে টান পড়লে বুঝবে আমি সংকেত দিচ্ছি, জোরে টানা শুরু করবে সবাই মিলে। কথা শেষ করেই তার সঙ্গীদের আর কিছু বলবার সুযোগ না দিয়ে চন্দ্রগুপ্ত আবার জলাশয়ের জলে ঝাঁপ দিল। জলের নিচে সূর্যের আলো এসে পৌঁছচ্ছে। খুব স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে জলের নিচটা। খুব দ্রুত জলাশয়ের গভীরের দিকে সন্তরণ করতে থাকল চন্দ্রগুপ্ত। নিচে একটি প্রস্তরের গায়ে তরবারি বিদ্ধ করা রয়েছে। আশ্চর্য যে
এত যুগের পরেও তাতে জং ধরেনি। চন্দ্রগুপ্ত টের পেল তার ফুসফুসের বায়ু শেষ হয়ে গিয়েছে, বুক ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। দ্রুত নিজের কটিবন্ধ থেকে একটি শঙ্খ খুলে তার নিজের মুখের কাছে ধরল চন্দ্রগুপ্ত। মুখের এক টানে শঙ্খের মধ্যে থেকে বাতাস টেনে নিল নিজের বুকে। এইবার দ্রুত কাজ করতে হবে তাকে। কোমর থেকে দড়ি খুলে তা শক্ত করে বেঁধে দিল তরবারির হাতলে। তারপর দড়ি টেনে তার সঙ্গীদের ইঙ্গিত দিল। দড়ি ধরে টানা শুরু করল জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা 5 জন। সেই সঙ্গে চন্দ্রগুপ্ত নিজেও নিজের সর্বশক্তি দিয়ে টানতে লাগল তরবারির হাতল ধরে। সবার মিলিত জোরে কিছুক্ষণ বাদেই তরবারি বেরিয়ে এলো আলগা হয়ে প্রস্তর শিলা থেকে। দড়ির টানে দ্রুত সেটা উঠে যেতে লাগলো ওপরের দিকে। ঠিক সেই মুহূর্তে চন্দ্রগুপ্ত টের পেল আবার তার শ্বাস আটকে আসছে। অতএব এইবার সে দ্বিতীয় শঙ্খটা মুখে লাগিয়ে একইভাবে সেটার ভেতর থেকে বাতাস টেনে নিল নিজের ফুসফুসে। তারপর দ্রুত সাঁতরে ওপরে উঠতে লাগল। প্রথমে দড়িতে বাঁধা অবস্থায় উঠে এলো তরবারি, কিন্তু তখনও চন্দ্রগুপ্ত উঠছে না দেখে উদ্বিগ্ন হয়ে উঠল সবাই। চন্দ্র কোথায়? মিত্রর বিপদ হয়েছে এই আশঙ্কায় মুহূর্তে জলে ঝাঁপিয়ে পড়ল শশাঙ্ক ও অক্ষয়। চন্দ্রগুপ্ত যখন প্রায় জলাশয়ের পৃষ্ঠের কাছে, তখন সে আবারও তার বুকে আগুনের মতো জ্বালা অনুভব করল। তার ফুসফুসে বাতাস শেষ। বেশি সময় নিয়ে ফেলেছে সে তরবারি টেনে বের করতে। আর মাত্র কিছুটা, ওই তো। কিন্তু তার আগেই মস্তিষ্কে বায়ুর অভাবে চোখের সামনে অন্ধকার নেমে এলো চন্দ্রগুপ্তর। জলের অতলে তলিয়ে যেতে লাগল সে। কিন্তু পরক্ষণেই টের পেল দুটি পরিচিত বাহু তাকে দুদিক থেকে ধরে ফেলল। তাকে নিশ্চিত মৃত্যুর থেকে টেনে তুলে নিয়ে যেতে শুরু করল ওপরের দিকে। চন্দ্রগুপ্ত চোখ খুলে দেখল সে জলাশয়ের ধারে শুয়ে আছে। তাকে ঘিরে উদ্বিগ্ন 5 জোড়া চোখ তারই দিকে চেয়ে আছে। মুখ থেকে খানিকটা জল বেরোলো চন্দ্রগুপ্তর। মিত্রদের মুখ দেখে মৃদু হেসে সে বলে উঠল, যমরাজ এসেছিলেন একটু আগে আমার সঙ্গে সাক্ষাৎ করতে। কানে কানে বলে গেলেন, তোমার মিত্ররা এক একটি পাষণ্ড। উদ্বেগ কেটে গেল মুহূর্তে তাদের মুখ থেকে। শশাঙ্ক কপট ক্রোধের ভঙ্গিতে বলল, বলেছিলাম না একে মরতেই দেওয়া উচিত ছিল আমাদের। অন্তত ওর এই জঘন্য কৌতুক রস থেকে আমরা মুক্তি পেতাম। আদিত্য হাত বাড়িয়ে দিল চন্দ্রগুপ্তর দিকে। তা ধরে তাকে টেনে উঠে বসালো আদিত্য। জীবসিদ্ধি বলল, জীবিতদের জগতে তোমায় পুনরায় স্বাগতম ভ্রাতা চন্দ্রগুপ্ত। পুরুষদত্ত এগিয়ে এসে চন্দ্রগুপ্তকে আলিঙ্গন করে বলল, আর কোনোদিন এভাবে আমাদের না বলে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়বে না চন্দ্র। অক্ষয় বলল, হ্যাঁ, আমরা কি করতাম আমাদের অধিনায়ককে ছাড়া? চন্দ্রগুপ্তর এতক্ষণে খেয়াল পড়ল, চন্দ্রহাস? তরবারির কথাটা কারুরই খেয়াল ছিল না। চন্দ্রগুপ্তর কথায় তারা ফিরে দেখল এখনও দড়ি বাঁধা অবস্থাতেই নিতান্ত অবহেলায় মাটিতে পড়ে আছে সেটা। জীবসিদ্ধি এগিয়ে গিয়ে সেটা তুলে আনল। চন্দ্রগুপ্ত ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার সামনে হাঁটু গেড়ে হঠাৎই বসে পড়ল জীবসিদ্ধি। 2 হাতে অস্ত্র সমর্পণ করার ভঙ্গিতে চন্দ্রগুপ্তর হাতে তুলে দিল দৈব অসি। বলল, চন্দ্র থাক চন্দ্ররই হাতে। অতি নাটকীয়তা দেখে হেসে উঠল চন্দ্রগুপ্ত। হাতে তুলে নিল অজেয় অসি চন্দ্রহাস। পরক্ষণেই তার 5 গুরুভ্রাতা ঠিক জীবসিদ্ধির ভঙ্গিতে 1 হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল তার সামনে। নিজেদের অস্ত্র বের করে তা মাটিতে নামিয়ে রাখল এবং সামরিক কায়দায় ডান হাত মুঠো করে বাম বুকের কাছে এনে অভিবাদন জানিয়ে বলে উঠল, সম্রাট চন্দ্রগুপ্তর জয় হোক। আমরা আজ থেকে তোমাকে নিজের অধিনায়ক রূপে গ্রহণ করছি। আজ থেকে তোমার আদেশে আমরা প্রাণ নিতে পারি, প্রাণ দিতে পারি। এই কথাগুলো যোদ্ধাদের সামরিক শপথের বাণী। এর দ্বারা নিজেদের রাজার কাছে সেনাপতিরা নিজেদের আনুগত্য জানায়। ওঠো তোমরা, উন্মাদ হলে নাকি? উঠে দাঁড়ালো প্রত্যেকে। তাদের মুখে বিজয়ীর গর্ব।
তারা পেরেছে দৈবাস্ত্র উদ্ধার করতে। তাদের অভিযান আজ সফল হয়েছে। এইবার তাদের ফেরার পালা। তাদের আচার্য যে তাদের পথ চেয়ে আছেন বহুদিন ধরে। আজ এইটুকু থাক, শেষাংশ পরের দিন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।